Hello and welcome friends. My dear friends, আমি আজ থেকে তোমাদের ইকোনমির উপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। বেসিক্যালি ইকোনমি সাবজেক্টের উপরে আমি দেখছি অনেকের একটা উইকনেস আছে। তোমরা অনেকে ইউটিউবে দেখছি মানে ইকোনমি সম্বন্ধে জানতে চাইছো, কারেন্ট অ্যাফেয়ার্স জানতে চাইছো বা সাবজেক্ট জানতে চাইছো। তো আমি অলরেডি ইকোনমির উপর সাবজেক্ট ওয়াইজ তো শুরু করেছি, যেমন এনসিইআরটি চলছে। অ্যাট দ্য সেম টাইম কনসেপ্টের উপরে বিভিন্ন ইকোনমিক কনসেপ্টের উপরে আমি একটা প্লেলিস্ট বানাচ্ছি। তো আজ থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমাদের আরেকটা সেপারেট প্লেলিস্ট বানানোর চেষ্টা করছি। কেমন? আজকে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশন ডিসকাস করবো তোমাদের সঙ্গে, যার টাইম পিরিয়ড 14 সেপ্টেম্বর 20 টু 20 সেপ্টেম্বর 2020। এই টাইম পিরিয়ডের মধ্যে, এই ওয়ান উইকের মধ্যে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি রিলেটেড আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। কেমন? আমি জানি না আমার চ্যানেলে তোমরা কেউ আছো কিনা যারা ইউপিএসসি নিয়ে ইন্টারেস্টেড বা ইউপিএসসি সিভিল সার্ভিস দেবে বা দিতে চাইছো। যদি থেকে থাকো তারাও ফলো করতে পারো, এটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম ডব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব বেশি ডিটেলস ডিপে যাওয়া দরকার নেই, বাট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক টার্মস অ্যাটলিস্ট সেটা জানা দরকার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখো, ফলো করো। আমি প্রত্যেক উইকলি দেওয়ার চেষ্টা করব। কেমন? সো শুরু করা যাক। ফার্স্ট টপিক ফর টুডে, এলআরএস, লিবারালাইজড রেমিটেন্স স্কিম। দেখো, এই স্কিমটা আরবিআই চালু করেছিল 2004 সালে। ঠিক আছে? এবং এই স্কিমের মেইন উদ্দেশ্য হচ্ছে ইট লিমিট রেমিটেন্স ফ্রম ইন্ডিয়া টু আউটসাইড। মানে কি লিমিট রেমিটেন্সেস? মানে ধরো ইন্ডিয়া থেকে কেউ একজন আউটসাইড ইন্ডিয়া, বাইরেতে, ধরো ইউএসএ তে কোনো একটা কিছুতে ইনভেস্ট করছে ইন্ডিয়ান টাকা। ধরো কেউ ইন্ডিয়া থেকে ইউএসএ তে বেড়াতে যাচ্ছে, বা ইউএসএ তে স্টাডি পারপাসে যাচ্ছে, বা যে কোনো পারপাসে। তো এইসব ক্ষেত্রে কি হবে, সে ইন্ডিয়ান টাকা ক্যারি করবে, তার সাথে আমেরিকাতে গিয়ে সে টাকাটা এক্সচেঞ্জ করবে, টাকাটাকে এক্সচেঞ্জ করে ডলার তৈরি হবে। তো বেসিক্যালি এই যে টাকার এক্সচেঞ্জ হয়ে ডলার হলো, এটাকেই বলা হয় রেমিটেন্সেস অফ ইন্ডিয়া টু আউটসাইড। মানে ইন্ডিয়ান টাকা বাইরে চলে গেল এবং সেটা ফরেন কারেন্সিতে কনভার্ট হলো। এবং এই উদ্দেশ্যটার, এই স্কিমটার, লিবারালাইজড রেমিটেন্স স্কিমের উদ্দেশ্যই মেন ছিল যে ইন্ডিয়া থেকে যে টাকাটা বাইরে চলে যাবে, ইন্ডিয়ান টাকা বাইরে গিয়ে এক্সচেঞ্জ হওয়ার পর যে ফরেন কারেন্সিতে কনভার্ট হবে, সেটাকে টু সাম এক্সটেন্ট লিমিট করা। কেমন? তো 2004 সালে এটা এসেছিল। তো এখন নিউজে কেন? এখন নিউজে হচ্ছে বেসিক্যালি যে এই রিসেন্ট কনক্লুডেড বাজেটে, যেটা লাস্ট মার্চে তোমার যে বাজেট হলো, সেখানে এই এলআরএস স্কিমের আন্ডারে একটা টার্মস অ্যানাউন্স করা হয়েছে। ইনফ্যাক্ট দুটো, সেটা হচ্ছে তোমার টিডিএস অ্যান্ড টিসিএস। কিন্তু যেহেতু তারপরে কোভিড প্যান্ডেমিকের কারণে এগুলো ইমপ্লিমেন্ট হয়নি, রিসেন্টলি গভর্নমেন্ট এর উপর একটা অ্যানাউন্স করেছে, সেজন্য এটা নিউজে। আমরা দেখবো টিডিএস কি টিসিএস কি দেখবো। তার আগে একটু এলআরএস আমরা দেখে নিই। দেখো, এলআরএস রেস্ট্রিক্ট such remittances higher Indian rupees go to go to outside market, and thereby it is converted to foreign currency. মানে ইন্ডিয়ান টাকা ইন্ডিয়ার বাইরে গেল কোথাও ইনভেস্ট হতে, সেখানে গিয়ে ইন্ডিয়ান টাকাটা এক্সচেঞ্জ হয়ে গেল ফরেন কারেন্সিতে। এটাকে বলা হয় রেমিটেন্সেস ফ্রম ইন্ডিয়া টু আউটসাইড। কেমন? দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা লিমিট রেখেছিল। লিমিটটা হচ্ছে 2.5 লাখ ডলার অ্যানুয়ালি। মানে মানে বছরে একজন ইন্ডিভিজুয়াল 2.5 লাখ ডলার, এটা মনে রাখো টাকাটা, কিন্তু 2.5 লাখ ডলারের বেশি রেমিটেন্সেস করতে পারবে না। মানে সে ইন্ডিয়া থেকে কোনো টাকা নিয়ে গেল, ধরো ইউএসএ তে নিয়ে গেল, ইউএসএ তে নিয়ে গিয়ে টাকাটা যখন কনভার্ট হচ্ছে, সেটা আপ টু 2.5 লাখ ডলার পর্যন্ত সে ইন্ডিয়ান টাকা আমেরিকাতে ইনভেস্ট করতে পারবে ইন অ্যান গিভেন অ্যানুয়াল ইয়ার। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। জেনারেলি এটাকে অ্যালাউ করা হয় ইন এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম সাম ডিফারেন্ট সেক্টরস অ্যাজ ওয়েল।
দেখো আগেই বললাম যে রিসেন্ট বাজেটে তোমার টিডিএস এন্ড টিসিএস দুটো স্কিম অ্যানাউন্স করা হয়েছিল এলআরএস স্কিমের আন্ডারে। টিডিএস কি? টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আর টিসিএস হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, টার্মস গুলোকে মনে রাখতে হবে। ডাব্লিউবিসিএস এ যদি কোশ্চেন আসে তাহলে তো একদমই জাস্ট টার্মস রিলেটেড আসবে। ইউপিএসসি এর ক্ষেত্রে একটু ডিপ জানার দরকার, বাট নাথিং মোর দ্যান দ্যাট। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর জন্য শুধুমাত্র টার্মস গুলো ভালো করে জানিয়ে রাখতে হবে, জিনিসটা কি, কেন নিউজে, এই এটুকুই যথেষ্ট। টিসিএস হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। দেখো both TDS and TCS are announced under LRS, and basically these two acts are these two taxes are imposed and collected under the purview of IT Act of 1956। এটা একটু মনে রাখতে হবে যে both TCS and TDS are under IT Act 1956, কারণ এটা কনফিউজিং হতে পারে, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে এক্সামে। দেখো basically TCS is collected on income of some individual. TCS is calculated on a percentage। ইনকামের ক্ষেত্রে TCS ক্যালকুলেশন করা হয়। আর TDS অ্যাপ্লিকেবল হয় সার্টেন নোটিফাইড আইডেন্টিফাইড প্রোডাক্টস এর উপরে। গভর্নমেন্ট কিছু প্রোডাক্টকে নোটিফাই করে যে পার্টিকুলার এই প্রোডাক্টের উপরে TDS অ্যাপ্লিকেবল হবে, যেমন তার মধ্যে আছে মিনারেলস এবং টিম্বার। কেমন? দেখো কিন্তু এখন নিউজে কেন, why in recently in news, because any transaction more than 7 lakh rupees will attract TDS rate of 5% under LRS। গভর্নমেন্ট রিসেন্টলি ডিক্লেয়ার করেছে যে 7 লাখ টাকা, এখানে কিন্তু টাকা ভ্যালুটা নট ডলার, 7 লাখ টাকার বেশি যদি ট্রানজাকশন হয়, মানে ইন্ডিয়া থেকে কোনো বাইরের কান্ট্রিতে যদি 7 লাখের বেশি টাকা যদি ট্রানজাকশন হয়, তার উপরে 5% রেটে টিডিএস কাটা হবে। ধরো ইন্ডিয়া থেকে কেউ সুইজারল্যান্ডে ট্যুরে যাচ্ছে এবং তার সেই ট্যুরের ভ্যালুটা যদি 7 লাখের বেশি হয়, তাহলে যে কোম্পানির মাধ্যমে ট্যুর অর্গানাইজ হচ্ছে বা যে অপারেটর মাধ্যমে, তারা কিন্তু 5% এক্সট্রা টাকা কেটে নেবে। কেমন? এটা রিসেন্টলি তোমার ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট, সেই জন্য এটা নিউজে। তো বেসিক্যালি তোমাদেরকে এখানে জানতে হবে এলআরএস কি, লিবারালাইজড রেমিটেন্স স্কিম কি, ইন্ট্রোডিউসড কে করেছিল, কে মেনটেন করে, কেমন, এবং সেই সঙ্গে টিডিএস কি, টিসিএস কি, এবং টিডিএস টিসিএস ইম্পোজড অ্যান্ড কালেক্টেড আন্ডার দ্য অ্যাম্বিট অফ আইটি অ্যাক্ট 1956। দেখো এর উপরে বেস করে একটা কোশ্চেন দেখো, TCS and TDS are applicable on the income of taxpayer। বলতে হবে ইনকারেক্ট কিনা। TCS and TDS are applicable on the income of taxpayer। দেখো শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে applicable হচ্ছে TCS, but TDS are applicable on certain notified goods। So basically this is incorrect statement, কারণ TCS ইনকামের ক্ষেত্রে, TDS সার্টেন প্রোডাক্টের উপরে, গুডস এর উপরে। TCS is imposed under income tax 1961। জাস্ট তোমরা দেখলে যে both TCS and TDS are under IT Act of 1961। So basically here is a problem, this is not 1956, this must be 1961। So this is correct, but this is incorrect, 1961, it has to be 1961। next topic is sugar sector। দেখো সুগার সেক্টর সম্পর্কে একটা টার্মস আশা করি তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টস তোমরা জানো, সেটাকে বলা হয় এফআরপি, ফেয়ার অ্যান্ড রেমিনারেটিভ প্রাইসেস। যেমন কি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে, অন্যান্য ক্রপসের ক্ষেত্রে, ফুড ক্রপস, সিরিয়াল ইত্যাদির ক্ষেত্রে যেমন এমএসপি আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, গভর্নমেন্ট অ্যানাউন্স করে, সেরকম সুগারের ক্ষেত্রে এমএসপিটাকে বলা হয় এফআরপি, ফেয়ার অ্যান্ড রেমিনারেটিভ প্রাইসেস। ফেয়ার অ্যান্ড রেমিনারেটিভ প্রাইসেস কে কাকে দেয় না, সুগার মিল ওনার্স, যারা সুগার কেন কাল্টিভেট করে সেই ফার্মার্সদেরকে এই প্রাইসটা দেয়। মানে যদি সুগার মিল ওনারকে সুগার কেন কিনতে হয় ফার্মারদেরকে, এই ফেয়ার অ্যান্ড রেমিনারেটিভ প্রাইসেস এর থেকে কম প্রাইসে কিনতে পারবে না। এটা মিনিমাম প্রাইস দ্যাট হ্যাজ টু বি অফার্ড বাই দ্য সুগার মিল ওনার্স টু দ্য কাল্টিভেটার্স। কেমন? নিউজে কেন না, রিসেন্টলি
সুগার মিল ওনার্সরা সুগার কেন কাল্টিভেটরদেরকে ফার্মারদেরকে যে পেমেন্টটা দিচ্ছে সেটা ডিলেড পেমেন্ট হচ্ছে। দেয়ার হ্যাজ বিন some delay, basically some constant delay related to repayments of FRP to the farmers. ইস্যুটা কি দেখো, ইস্যু হচ্ছে সুগার মিল ওনার্সরা রেভিনিউ স্ট্রেসে চলছে। কেন রেভিনিউ স্ট্রেসে চলছে? কারণ কি দেখো, সুগার মিল ওনার্সরা কেনার পরে ওখানে মেইন প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে সুগার। অ্যাপার্ট ফ্রম সুগার আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, বাট 80% অফ দ্য রেভিনিউ সোর্স কামস ফ্রম সুগার। এখন পার কেজি সুগার প্রোডাকশনে তোমার মিল ওনার্সদের খরচ পড়ে মোটামুটি 35 থেকে 36 রুপিস পার কেজি। হাইয়ার যখন তারা সেই পার কেজি সুগার হোলসেল মার্কেটে বিক্রি করে, তার দামটা পড়ে 32 থেকে 33 rupees, 32 to 33 rupees. So you can understand there has been revenue losses for sugar mills owner. কেমন? তো এই জন্য তারা অলরেডি কিন্তু স্ট্রেসে আছে, এবং যখনই স্ট্রেসে আছে তারা রিপেমেন্ট করতে পারছে না। একদিকে সুগার মিল ওনার্স যারা সরি হোলসেল মার্কেটে সুগারটা বিক্রি করছে, তারা পেমেন্টটা পাচ্ছে 12 থেকে 15 মাস বা তারও বেশি টাইম চলে যাচ্ছে যখন তারা ডিল করছে। কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার আর গভর্নমেন্ট সার্কুলার, সুগার মিল ওনারদেরকে চাষিদেরকে পেমেন্ট করতে হচ্ছে উইদিন 5 মান্থস। তো একদিকে তাদের কস্ট অফ প্রোডাকশন বেশি, হোলসেল মার্কেটে যে মিনিমাম সেলিং প্রাইস সেটা কম, এবং অন্যদিকে চাষিদেরকে আগে আগে টাকা দিয়ে দিতে হচ্ছে, যেখানে সুগার মিল ওনার্স টাকা পাচ্ছে না। সো ওভারঅল সুগার mills owners are in stress. That's why they are unable to repay the cultivators in due time. এই জন্য এটা নিউজে আছে। এখন দেখো আরেকটা টার্ম এখানে জানতে হবে, মিনিমাম সেলিং প্রাইস, যেটা সুগার রিলেটেড জিনিস তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে কোনো সুগার মিল ওনার্স বা সুগার মিল যখন হোলসেল মার্কেটে ধরো সুগার বিক্রি করছে, মিনিমাম সেলিং প্রাইসটা হচ্ছে সেই মিনিমাম প্রাইস যার নিচে কিন্তু কোনো কোম্পানি, ধরো কোনো বেভারেজেস কোম্পানি বা বিস্কিট কোম্পানি বা আদার যে কোনো কোম্পানি যারা সুগার ইউটিলাইজ করে, তারা কিন্তু ওই রেটের নিচের রেট দিয়ে কিনতে পারবে না। সো বেসিক্যালি মিনিমাম সেলিং প্রাইস ইজ দ্য লিস্ট প্রাইস ফর দ্য সুগার মিল ওনার্স, কেমন, যার নিচে তারা কিন্তু সুগার বিক্রি করতে পারবে না। এখন প্রবলেমটা কি দেখো, 31 হচ্ছে মিনিমাম সেলিং প্রাইস, তো অলমোস্ট দে আর সেলিং সুগার টু the various companies at rupees 31 to 30 rupees per kg, but তোমরা দেখলে তার production cost হচ্ছে 35 to 36. So basically they are demanding price hike in minimum selling price. Current rate of MSP, that is minimum selling price for sugar, is rupees 31. So NITI Aayog has also suggested that this minimum selling price is to be increased to rupees 33, but then also this is not adequate. So farmers are demanding more, and that is why this is the news. And one question related to this: which body decides MSP for sugarcane? Sugarcane যে MSP বললাম, this is minimum selling price. কেমন? এটা কে ডিসাইড করে? দেখো, ডিসাইড করে CCEA, that is Cabinet Committee on Economic Affairs, like MSP, minimum support price, FRP. CCEA decide, but recommends করে CSCP. কেমন? CSCP recommends করে Central Agricultural Production, এবং তোমার করে CCEA Cabinet Committee on Economic Affairs. Next, doorstep banking. Doorstep banking is basically an initiative of 12 public sector banks. দেখো, তোমরা যদি ব্যাংকিং সম্বন্ধে একদম লিস্টিং জানো, কি যে পাবলিক সেক্টর ব্যাংকস অলরেডি প্রাইভেট সেক্টর ব্যাংকস থেকে বিভিন্ন সার্ভিসের দিক থেকে, রেভিনিউ জেনারেশনের দিক থেকে, গ্রোথের দিক থেকে পিছিয়ে, এবং রিসেন্টলি এটা আরো বেশি করে কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছে। কেমন? তো সবকিছু মিলিয়ে পিএসবি যেগুলো আছে তারা ইমপ্রুভমেন্টের জন্য তারা একটা অনেক নভেল স্কিম নিয়েছে। তার মধ্যে এটা একটা অন্যতম, যে ডোর স্টেপ ব্যাংকিং। 12টা এরকম পাবলিক সেক্টর ব্যাংকস অ্যামালগামেটেড হয়ে একত্রে তারা একটা ডিসিশন নিয়েছে
ডোর স্টেপ ব্যাংকিং কি না, ডোর স্টেপ ব্যাংকিং মানে তারা কিছু সার্ভিসেস দেবে, ব্যাংকিং রিলেটেড সার্ভিসেস দেবে একদম কাস্টমারের ডোর স্টেপে গিয়ে। কি কি সার্ভিসেস ইনক্লুডেড আছে এর মধ্যে, যেমন চেক বুক প্রোভাইড, ড্রাফট, পে অর্ডার ফ্যাসিলিটি, নিউ চেক বুক রিকুইজিশন স্লিপ এটসেট্রা, এইগুলো কাস্টমারের ডোর স্টেপে গিয়ে প্রোভাইড করবে। এবং সেই সঙ্গে এর আন্ডারে ডোর স্টেপ ব্যাংকিং এর আন্ডারে একটা কনসেপ্ট করা হয়েছে, সেটা হচ্ছে ফিট অন স্ট্রিট। ফিট অন স্ট্রিটে কি হবে, এই স্কিমের আন্ডারে স্কিম নয়, বেটার সার্ভিস, যে ব্যাংক এজেন্টস, যারা বিভিন্ন এজেন্টস ব্যাংকে কাজ করে, তারা কাস্টমারদেরকে অ্যাডিশনাল কিছু সার্ভিসেস দেবে, লাইক দোজ সার্ভিসেস আই মেনশন আর্লিয়ার। কেমন? এবং তোমার যে 12টা পাবলিক সেক্টর ব্যাংক একত্রিত হয়ে সার্ভিসটা দিচ্ছে, বেসিক্যালি দে আর আন্ডার দ্য এজিস অফ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। এটা একটু মনে রাখতে হবে, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। এখন এই ব্যাংকগুলো কোন কাস্টমারদেরকে টার্গেট করেছে? হু আর দ্য টার্গেট কাস্টমার? জেনারেলি সিনিয়র সিটিজেন্স, ডিফেন্স পার্সোনাল, সিআরপি পার্সোনাল, উইডোজ, ডিফারেন্টলি এবল স্টুডেন্টস, স্ট্রিট ভেন্ডার্স, salaried person, etc. are the target customers for this scheme. Okay, so generally doorstep banking key. Come on, this is all about the topic. Next, country of origin. Recently, তোমরা জানো, the government of India has mandated that if any import has to come in India, the product has to be mentioned by country of origin name. এটা কেন করা হয় দেখো, মনে করো ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ধরো সিঙ্গাপুর থেকে যদি কোনো ট্রেড হয় বা ভিয়েতনামের সঙ্গে কোনো ট্রেড হয় বা কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে গভর্নমেন্টের, বোথ গভর্নমেন্টস এর মধ্যে, তাহলে কি তাদের ইম্পোর্টের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু ছাড় দেবে, এট দ্য সেম টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের উপর ছাড় দেবে। এটা একটা দিক। আরেকটা দিক ভাবো, যে ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে গভর্নমেন্ট অফ চায়না বা ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা টাসেল চলছে, তো ইন্ডিয়া চাইছে ইকোনমিক্যালি চায়নাকে ধরো একটু এক্সপ্লয়েট করতে। তো কি করবে, চায়নার ইম্পোর্টকে, চায়নার কোম্পানির ইনভেস্টমেন্টকে ইন্ডিয়া চাইছে রেস্ট্রিক্ট করতে। এবং এট দ্য সেম টাইম ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে যে গভর্নমেন্টের ইন্ডিয়ার যে ডোমেস্টিক মার্কেট আছে, ডোমেস্টিক কোম্পানি আছে, তাদেরকে আরো সেফগার্ড দিতে। তো সেই জন্য চাইছে ধরো চায়না থেকে যে ইম্পোর্ট গুলো আসবে সেটাকে লিমিট করে দেওয়া, কমিয়ে দেওয়া, রেস্ট্রিক্ট করে দেওয়া। তো সেই জন্য কি করতে হবে, ট্যারিফ ইম্পোজ করতে হবে। চায়না থেকে যে ইম্পোর্টস আসবে তার উপরে ট্যারিফ ইম্পোজ করতে হবে, কোয়ান্টিটি রেস্ট্রিকশন আনতে হবে। এবার কি করে বুঝবে চায়না থেকে আসছে কোন ইম্পোর্ট, সেইটা বোঝার জন্য কান্ট্রি অফ অরিজিন দরকার। কারণ ধরো ইন্ডিয়া ধরো ওয়ান্টস টু ইমপ্রুভ হাইয়ার ট্যারিফ অন প্রোডাক্টস দ্যাট আর এক্সপোর্টেড ফ্রম চায়না টু ইন্ডিয়া। ধরো ইন্ডিয়া চাইছে চায়না থেকে যে প্রোডাক্ট আসছে তার উপরে হাইয়ার ট্যারিফ বসাতে, কারণ কি ইন্ডিয়া চাই রেস্ট্রিক্ট করতে চায়নার ইম্পোর্ট, চায়নার এক্সপোর্ট ইন্ডিয়াতে রেস্ট্রিক্ট করতে। তখন চায়না কি করতে পারে, চায়না ধরো ডাইরেক্ট ইন্ডিয়াতে সেটা এক্সপোর্ট না করে, চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে বা ট্রেড টার্মস আছে, ট্রেড এগ্রিমেন্ট আছে, এইরকম কোন দেশে ধরো প্রথমে প্রোডাক্টটা নিয়ে গেল, এক্সপোর্ট করলো, ধরো সিঙ্গাপুরে এক্সপোর্ট করলো, সেখান থেকে এক্সপোর্ট করলো ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে বুঝবে যেটা চায়নার প্রোডাক্ট? যখন বুঝতেই পারবে না, তাহলে ট্রিটমেন্ট কি করে হবে, কি করে তার উপরে ট্যারিফ বসাবে? কেমন? আবার উল্টোটা হয়, প্রথমে যেটা বলেছিলাম যে ধরো ইন্ডিয়া চাই কোন দেশের সঙ্গে তার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে বা তাকে কিছু প্রেফারেন্স দিতে, তাহলে যদি বুঝতে পারে যে এই প্রোডাক্টটা আমি যেটা ইম্পোর্ট করছি সেটা এই দেশে, তাহলে সে কি করে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেবে? সো বোথ দ্য কেসের জন্য কিন্তু তোমার কান্ট্রি অফ অরিজিনটা স্পেসিফাইড হওয়া দরকার। সো কান্ট্রি অফ অরিজিন should be specified for giving preferences to some country, for imposing anti-dumping duty, and also for restriction on quota. যেমন চায়নার ক্ষেত্রে গভর্নমেন্ট চাই কি, যে চায়না থেকে ইম্পোর্ট ইন্ডিয়াতে আসবে তার উপরে একটা কোটা রেস্ট্রিকশন করে দিতে। ধরো বছরে বলে দিল যে ধরো ফুড প্রোডাক্ট, যে 2 লাখ টনের বেশি ফুড প্রোডাক্ট চায়না থেকে আসবে না, এটা একটা রেস্ট্রিকশন। একই সঙ্গে ধরো অ্যান্টি ডাম্পিং ডিউটি। অ্যান্টি ডাম্পিং ডিউটি মানে কি, ধরো চায়নাতে কোনো প্রোডাক্ট প্রচুর পরিমাণে বিক্রি হয়, এখন চায়না চাই সেই প্রোডাক্টটাকে ইন্ডিয়াতে পাঠাতে, ইন্ডিয়ার মার্কেটকে ধরতে। তো চায়না কি করবে বা চায়নার কোনো কোম্পানি কি করবে, যে চায়নার মার্কেটে যে রেটে সেই প্রোডাক্ট বিক্রি হবে তার থেকে দাম কমিয়ে দেবে।
এবং অবভিয়াসলি ইন্ডিয়ার মার্কেটে মানে ইন্ডিয়ার কোম্পানি কোন সেই প্রোডাক্ট তৈরি করতে যে টাকা দাম রাখবে চায়নার কোম্পানি তার থেকে কম দামে ইন্ডিয়াতে পাঠাবে। তাহলে কি হবে, প্রচুর প্রোডাক্ট চায়না থেকে আসবে এবং ইন্ডিয়ার মার্কেটে প্রচুর ইম্পোর্ট হবে। তো এটাকে বলা হয় ডাম্পিং। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সেটা ডাম্পিং। তো এই ডাম্পিংটাকে অ্যাভয়েড করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান ইম্পোজ অ্যান্টি ডাম্পিং ডিউটি। অ্যান্টি ডাম্পিং ডিউটি মানে সিম্পলি একটা ট্যাক্স বসিয়ে দেবে চায়নার ওই প্রোডাক্টের উপরে। তাহলে ট্যাক্স কেন বসাবে, যাতে করে যখন ওই ট্যাক্স দিয়ে ইন্ডিয়ান ইম্পোর্টাররা নিয়ে আসবে ইন্ডিয়ান মার্কেটে তখন যেন প্রোডাক্টের দাম বেড়ে যায়, যাতে করে সেই প্রোডাক্টের ইন্ডিয়াতে চাহিদাটা কমে। এটাকে বলে অ্যান্টি ডাম্পিং ডিউটি। তো আশা করি তোমরা বুঝতে পারলে কান্ট্রি অফ অরিজিন লেখাটা কেন দরকার। বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্ট টু আইডেন্টিফাই দ্য অরিজিন কান্ট্রি ফ্রম হোয়ার দ্য প্রোডাক্ট ইজ কামিং টু ইন্ডিয়া। কেমন? এবং এর জন্য ইন্ডিয়া কি কোন পলিসি অ্যাডাপ্ট করেছে সেটাকে বলা হয় কাল্টোটার 2020। কাল্টোটার 2020 কি? দি কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন অফ রুলস অফ অরিজিন আন্ডার ট্রেড এগ্রিমেন্টস রুলস 2020। কাল্টোটার 2020 এই রুলস এর মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ম্যান্ডেটেড দ্যাট all the importers whoever is importing products from foreign countries they have to identify the country of origin in their products। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা বলেছে যে শুধুমাত্র কান্ট্রি অফ অরিজিন ক্ষেত্রে আর কি হবে, এখন ধরো তোমার ইম্পোর্ট যারা তারা নিয়ে আসছে যে রেসপন্সিবিলিটি তাদের, এটা কোন দেশের প্রোডাক্ট আমি নিয়ে আসছি সেইটাকে প্রমাণ করতে হবে তাদেরকে। মানে ধরো ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি তাদেরকে কিন্তু পাবলিশ করতে হবে কাস্টমসের কাছে যে এই দেশের প্রোডাক্ট। শুধুমাত্র প্রোডাক্টের গায়ে নাম লিখে দিলাম যে অরিজিন কান্ট্রি চায়না বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড, তাই নয়, যে প্রুফ দিতে হবে। এবং তার ওনারটা তার রেসপন্সিবিলিটি হচ্ছে যে ইম্পোর্টার সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই চারটে কনসেপ্টই ডিসকাস করলাম। এগুলোই নিউজ ছিল, রিসেন্ট নিউজে। নেক্সট ভিডিওতে সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলো এবং অক্টোবরের কিছু দিন নিয়ে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে ইকোনমিক রিলেটেড ভিডিও বানাবো। তোমরা ফলো করতে থাকো আমার চ্যানেলটাকে, কেমন? এবং অ্যাট দ্য সেম টাইম আমার চ্যানেলে যে ইন্ডিয়ান ইকোনমির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিচ্ছি সেগুলো দেখো। এবং ইকোনমিক কনসেপ্ট বোঝার জন্য আমার একটা সেপারেট প্লেলিস্ট আছে, আমার প্লেলিস্টে গিয়ে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং at the end I would like to request you to like the video, share the video with your friends, কেমন? এবং at the same time তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ইকোনমি রিলেটেড কি তোমরা চাও, তোমাদের এক্সপেকটেশন কি বা কোনো সাজেশন যদি তোমার থাকে সেগুলো আমাকে জানাতে পারো। সো I thank you all. Have a great day.